নমস্কার, আমি দিতিপ্রিয়া। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আজ তোমাদের জন্য থাকছে পৌলমী গঙ্গোপাধ্যায়ের কলমে টান টান থ্রিলার গল্প সমান্তরালে। গল্পটা আমরা নিয়েছি পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত ষড়ভূত বইটি থেকে। গল্প শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে গল্প শুনছো বা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ করে দিও, আর বেল আইকনটা অল করে দিও সমস্ত গল্পের আপডেটস পেতে। আর আমাদের স্পটিফাইতে ফলো করতে ভুলো না কিন্তু, সেখানেও এখন থেকে ইউটিউবের পাশাপাশি আসছে নতুন গল্প। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, পৌলমী গঙ্গোপাধ্যায়ের কলমে সমান্তরালে। কিংশুক ভাবতেই পারেনি সে যেরকম বাড়ি খুঁজছিল ঠিক সেরকমটাই পেয়ে যাবে। বাড়িটা মানালির মেন টাউন থেকে বেশ অনেকটাই ভেতরে, খানিকটা উপরের দিকে, পাহাড়ের একদম গা ঘেঁষে। চারিদিকে বড় বড় দেওদার, উইলো আর ফাঁকে ফাঁকে রবিনিয়া গাছের মেলা। রবিনিয়ার শাখা থেকে ঝুলে রয়েছে থোকা থোকা সাদা ফুলের ঝুড়ি। সব মিলিয়ে এখানে যেন এক অন্য বসন্তের সমাবেশ ঘটেছে। কিংশুকের দেখি পছন্দ হয়ে গেল। বেশ, আমি এখানেই শিফট করব। আনন্দবাবু, তা ভাড়া কীরকম লাগবে? ৬,০০০ টাকা মাসিক ভাড়া, ইলেকট্রিক বিলটা অবশ্য আলাদা। গদগদ হয়ে বললেন মাঝবয়সী বাড়ির দালাল আনন্দবাবু। বাড়িটা বেশ বড়, দোতলা, পলেস্তারা জায়গায় জায়গায় খসে গেছে। সামনে একটা ছোট বাগান রয়েছে যেখানে অবহেলার নিদর্শন প্রকট। ঘাস, নাম না জানা জংলি গাছ আর ফুলে ভরে গেছে। বাড়িটারও জায়গায় জায়গায় শ্যাওলা ধরে গেছে, কিন্তু তাও কিভাবে যেন বাড়িটাকে বৃদ্ধ, শ্রান্ত বা প্রাচীন বলে মনে হচ্ছে না, বরং এই অবহেলার মাঝেও যেন সে তার যৌবন ধরে রেখেছে দিব্যি। এক অদ্ভুত উজ্জ্বলতা আছে বাড়িটার, এক অবিচ্ছিন্ন আকর্ষণী ক্ষমতা, যা তার দিক থেকে দৃষ্টি যেন ফেরাতেই দেয় না। ভিতরে সর্বসাকুল্যে 5টা ঘর, নিচে 3টে আর উপরে 2টো। রান্নাঘর, বাথরুম সব নিচের তলায়। উপরের তলায় একটা বড় বারান্দা আছে, যেখানে দাঁড়িয়ে দূর দূরান্তের পাহাড়ের সবুজ নীল চূড়াগুলো বেশ দেখতে পাওয়া যায়। নিচের তলার 3টে ঘর বেশি বড় না হলেও হল ঘরটা বেশ বড়। পুরনো একটা সোফা আছে। ঘরগুলোর মধ্যে 2টো ঘরে 2টো চৌকিও আছে। দেয়াল আলমারি আছে 3টে ঘরেই, আর টুকটাক কিছু জিনিসপত্র রয়েছে। জরুরি অনেক জিনিসই তাকে কিনতে হবে, মনে মনে এটাই হিসেব করলো কিংশুক। এখানে আমার আগে কারা কারা থাকতেন? ওই কেউ থাকতেন না তো। তাহলে এই জিনিসপত্রগুলো কার? ও, এইগুলো এইগুলো বাড়ির মালিকের। আসলে উনি আগে ছুটি কাটাতে এখানে আসতেন তো। আর এখন আসেন না? না, এখন তো উনি বিদেশে চলে গেছেন, ওখানেই ছেলের কাছে থাকেন। আমাকে এই বাড়ির দায়িত্ব দিয়ে গেছেন, দেখাশোনা করা, ভাড়া দেওয়া, এইসব আর কি। তার মানে এখানে প্রথম ভাড়াটে আমি? টুরিস্ট অনেক থেকেছে আগে, তবে ভাড়াটে আপনি প্রথম। কিংশুক বিশ্বাস পেশায় পদার্থবিদ্যার শিক্ষক, সঙ্গে একজন পরিচিত উঠতি লেখকও। 28 বছরের অবিবাহিত কিংশুক বর্ধমানের ছেলে। পদার্থবিদ্যায় মাস্টার্স শেষ করেই বিএড করে কলকাতার এক নামী স্কুলে চাকরি পেয়ে যায়। কিন্তু সাহিত্য আর প্রকৃতির প্রেমী কিংশুকের কলকাতার ব্যস্ত জনবহুল জীবন একেবারেই ভালো লাগছিল না। ও চাইছিল কোনো দূষণমুক্ত পাহাড়ি এলাকায় থাকতে। ভাগ্য সহায় ছিল, তাই হঠাৎই একদিন সুদূর মানালির এক অখ্যাত স্কুল থেকে সে ডাক পায়। ইন্টারভিউ হয় এবং সিলেক্টেডও হয়। কিংশুকের মা নেই, বাবা আছেন। ওর বাবা বরাবরই ছেলেকে নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু এবার তিনি একটু মৃদু আপত্তি জানিয়েছিলেন। কলকাতার এত ভালো স্কুলের চাকরি ছেড়ে হঠাৎই মানালিতে যাওয়া নিয়ে। কিন্তু কিংশুক তাকে শেষ পর্যন্ত রাজি করায় এবং স্বপ্নের শহর মানালির উদ্দেশ্যে পাড়ি দেয়।
মানালিতে এসে চাকরি জয়েন করবার পর বেশ কয়েকটা ভাড়া বাড়িতে থাকতে হয় ওকে। প্রায় 3 মাস অন্য হয়ে ঘুরেও মনের মতো বাড়িও পাচ্ছিল না। ওর এমন একটা পরিবেশ দরকার যেখানে বসে ঘন্টার পর ঘন্টা ও তার মনের কল্পনার জালগুলো কাগজের পাতায় জীবন্ত করে তুলতে পারবে। কিছুতেই ও কিছু লিখে উঠতে পারছিল না এই 3 মাসে। এটা রাইটার্স ব্লক কিনা জানে না, কিন্তু এভাবে দিনের পর দিন না লিখে থাকাটা বেশ কঠিন। শহরতলি থেকে একটু দূরে কোথাও ছিমছাম পরিবেশে একটা বাড়ি খোঁজার সূত্রেই এক কলিগ মারফত আনন্দবাবুর সঙ্গে আলাপ আর এই মনের মতো বাড়িটাতে আসা। বাড়িটা একদম নিরিবিলিতে। নিশ্চিন্ত হলো কিংসুক। মূলত ভৌতিক আর অলৌকিক গল্পের জন্যই সবচেয়ে বেশি পরিচিত ও। আর এসব গল্পের জন্য যে পরিবেশটা চাই তার 16 আনা রয়েছে এখানে। মনে এক রাশ শান্তি নিয়ে অ্যাডভান্স পেমেন্ট করে নিজের এখনকার ভাড়া বাড়িতে ফিরে এলো ও। রাতে শুয়ে শুয়ে বাড়িটার কথাই চিন্তা করতে লাগলো। কাল রবিবার, স্কুল বন্ধ, কালই শিফট করবে সে। মনের মধ্যে বেশ একটা উত্তেজনা অনুভব করছিল। বারান্দাটা সত্যিই খুব বড়, আর সামনের পাহাড়ের সারি দেখে মনে হচ্ছে যেন ছবিতে আঁকা দৃশ্য। এসবই ভাবতে ভাবতে কফি মাগে একটা চুমুক দিল কিংসুক। হঠাৎ ধপ করে কিছু একটা পড়ার আওয়াজ এলো কানে। ভাবনার ঘোরটা কেটে গেল। কিংসুক ওপর থেকে নিচে নেমে এলো। সিঁড়ি দিয়ে ওকে সাবধানে নামতে হলো, কারণ সিঁড়ির ধাপগুলো অদ্ভুত আর অসমান। ঘরে লাইট এখনো সেভাবে লাগানো হয়নি। একটা হল ঘরে, একটা শোয়ার ঘরে আর একটা কিচেনে লাগানো সম্ভব হয়েছে। সিঁড়ি থেকে নেমে সুইচ টিপে হল ঘরের আলোটা জ্বালালো কিংসুক, কিন্তু তেমন কোনো অসঙ্গতি চোখে পড়ল না। কিচেনের দিকে এগিয়ে গিয়ে লাইটটা জ্বালালো ও। না, এখানেও কিছুই নেই। এবার একটা ধাতব জিনিস পড়ার আওয়াজ তার কানে এলো। আওয়াজটা কিচেনের ঠিক পাশের ঘরটা থেকেই এলো বলে মনে হলো কিংসুকের। ঘরটার দরজাটা খুলতেই পায়ের কাছে একটা পুরনো ধাতব ফুলদানি এসে ঠেকল। কিংসুক ভাবল হয় হাওয়াতে সেটা পড়ে গেছে, নয়তো ঘরে ইঁদুর রয়েছে। ঘরে আলো লাগিয়ে ব্যাপারটা দেখতে হবে। ফুলদানিটা সামনের টেবিলে রেখে নিজের শোয়ার ঘরে এলো কিংসুক। এখন যদিও বসন্তকাল, তবু ঠান্ডাটা বেশ আছে এখানে। কলকাতায় আর বর্ধমানে শীতকালেও এত ঠান্ডা থাকে না। তাই সোয়েটারটা পরে একটা পাতলা শাল গায়ে জড়িয়ে ল্যাপটপটা খুলে বসলো। প্রকাশনী থেকে উপন্যাসের তাগাদা আসছে রোজ। কাজটা এবার শুরু করতেই হবে। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভেবে কিংসুক টাইপ করা শুরু করলো। না স্যার, পাহাড়ের উঁচুর দিকে বাড়ি, অত শুনশান, কেউ যেতে খুব একটা রাজি হবে না। উঁচু দিকের বাড়ির সঙ্গে রান্নার কাজ না করার কি সম্পর্ক আনন্দবাবু? আমি বেশি মাইনে দেব? না স্যার, মাইনেটা বড় কথা নয়। আসলে এদিকের লোকজনেরা মনে করে যে... কি মনে করে? ও ছাড়ুন স্যার, আপনারা বড় শহরের মানুষ, এইসব মানবেন না। কিন্তু এখানকার মানুষজন তো গরিব আর অল্প শিক্ষিত। এরা মনে করে পাহাড়ের উপরে অপদেবতা থাকে। তাই... এটা কোনো কথা হলো? আমি তো আছি ওখানে। আমি থাকতে থাকতেই না হয় কাজ করে দিয়ে যাবে, নাকি আমাকেও ভূত বলে মনে হয়? হ্যাঁ, দেখছি, যদি তেমন কাউকে পাই আপনাকে নিশ্চয়ই জানিয়ে দেব। কিংসুক একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলো। বাবু, আমি রবি, এই কাছেই থাকি। আনন্দবাবুর কাছ থেকে শুনলুম আপনি কাজের লোক খুঁজছেন। আমি কাজ করে দেবো আপনার। রান্না, ঘর মোছা, বাসন মাজা
কিন্তু রাত্রিবেলা থাকতে পারবো না, দিনেই করে দিনেই চলে যাব। হঠাৎ করে অ্যালার্মটা জোরে বেজে উঠতেই ঘুমটা ভেঙে গেল কিংসুকের। অদ্ভুত একটা জীবন্ত স্বপ্ন দেখছিল সে। কাজের লোক খুঁজতেই হয়রান হয়ে এখন তার স্বপ্নেও আসা শুরু হয়ে গেছে। ভাবতে ভাবতেই দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ এলো। ঘড়িতে দেখলো সকাল 6টা। বিছানা ছেড়ে নেমে এলো কিংসুক। দরজার খিলটা খুলতেই জোর বিষম খেল। সামনে যে আগন্তুক দাঁড়িয়ে রয়েছে তাকে তো... বাবু, আমি রবি, এই কাছেই থাকি। আনন্দবাবুর কাছ থেকে শুনলুম আপনি কাজের লোক খুঁজছেন। আমি কাজ করে দেবো আপনার, রান্না, ঘর মোছা, বাসন মাজা। কিন্তু রাত্রিবেলা থাকতে পারবো না, দিনেই করে দিনেই চলে যাব। অসুস্থ বাবা মা আছেন তো। তাছাড়া রাতে আমি কখনো থাকি না কোথাও। কিংসুক অপলক চেয়ে রইল তার দিকে। শুধু চেহারাই নয়, কথাগুলো স্বপ্নের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। কিন্তু কিভাবে সম্ভব? বলার ভাষা না খুঁজে পেয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কিংসুক। বাবু, ও বাবু। এবার সম্বিত ফিরে পেল কিংসুক। রবিকে নিজের মনের অবস্থাটা বুঝতে না দিয়ে বলল, হ্যাঁ, এসো ভিতরে। রবি ছেলেটা বছর 18, খুব চটপটে স্বভাবের। কিংসুকের বাড়িতে এসেই চটজলদি সব কাজ বুঝে নিল। ওরা খুব গরিব। ভাগচাষি হিসেবে এর ওর জমিতে আগে কাজ করতেন রবির বাবা, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর শরীরের একটা দিক পড়ে যায়। রবির মা শ্বাসকষ্টের রোগী। পাহাড়ের ঠান্ডায় আরও বেশি কষ্ট হয় তার। রবির 2 দিদিরই বিয়ে হয়ে গেছে। সে তার মা বাবার একটু বেশি বয়সের সন্তান। ক্লাস 10 অবধি এখানকার স্থানীয় স্কুলেই সে পড়াশোনা করেছে, কিন্তু বাবার দুর্ঘটনার পর থেকেই তাকে সংসারের হাল ধরতে হয়েছে। স্বাভাবিকভাবেই পড়াশোনা আর হয়ে ওঠেনি। যখন ট্যুরিস্ট সিজন থাকে তখন সে ট্যুরিস্ট গাইডের কাজ করে। এখানকার সব অলিগলি, চড়াই উতরাই তার নখদর্পণে। মাঝে মধ্যে আপেল, আখরোট বিক্রির কাজেও লেগে পড়ে। কিন্তু সবচেয়ে কষ্ট হয় শীতকালে। তখন সেরকম কাজ আর কিছুই পাওয়া যায় না। তাই এবার রবি ভাবছিল কোনো একটা পাকাপাকি কাজ ধরবে। এরই মাঝে আনন্দ কাকু তাকে একদিন বাজারে দেখতে পেয়ে এই কাজের কথাটা বলেছিল। পাহাড়ের বেশ খানিকটা উপরের দিকে নির্জন পরিবেশে নাকি কেউই কাজে যেতে রাজি হচ্ছিল না। কিন্তু রবি খুব সাহসী। মা বাবা অসুস্থ না হলে সে রাতে থেকেও যেতে পারত। পাকাপাকি কাজ, মাইনেও বেশি। রবি তৎক্ষণাৎ রাজি হয়ে গেছিল। কিংসুকের বাড়িটার থেকে খুব বেশি দূরে বাড়ি নয় রবির। বাড়িটা থেকে বেরিয়ে সামনের রাস্তা ধরে সোজা হাঁটলে কিছুটা দূর গিয়ে একটা বাঁক আসবে। বাঁকটা ঘুরে নিচের দিকে নেমে আরও কিছুটা গেলেই রবির বাড়ি। রবির একটা পুরনো সাইকেল আছে, তাই অসুবিধা নেই। রবির মা জানতে পারলে উপরে যেতে চাইতো না হয়তো, কিন্তু রবির কাজটা খুব দরকার, তাই সে বাড়িতে না জানিয়েই কাজে যোগ দেয়। রবি যতটা পারে গুছিয়ে কাজ করে। বিকেলের মধ্যে স্কুল থেকে ফিরে আসে কিংসুক। 2 কাপ চা করে নিজে 1 কাপ খেয়ে বেরিয়ে যায় রবি। রান্নাবান্নার কাজটা প্রথমে কিংসুক রবিকে দিয়ে করাবে না ভেবেছিল, কিন্তু এখন স্কুলে কাজের চাপ বেড়ে গেছে। তার উপর এখন উপন্যাসও লিখতে হচ্ছে। রিসার্চের কাজটা এই ব্যস্ততায় এখনও সে শুরু করতে পারেনি। তাই রবিকে শেষমেশ রান্নার দায়িত্বটা দিতেই হলো। যদিও এত বাচ্চা ছেলেকে দিয়ে এসব করাতে তার মোটেও ভালো লাগছিল না। পড়াশোনা করার বয়স এখন তার। রবি যদিও খুব খুশি মনেই কাজ করছিল। কিংসুক রবিকে মাঝে মধ্যে বিভিন্ন বিষয় পড়াতো, প্রধানত ছুটির দিনগুলোর দুপুরবেলাতে। রবির খুব ভালো লাগতো। কিংসুক যে একজন শিক্ষক সেটা প্রথমে জানতো না রবি। পরে জানতে পেরে তাকে মাস্টার বাবু বলে ডাকতো। কিংসুক অনেকবার বলেছে তাকে দাদা ডাকতে, কিন্তু রবি শ্রদ্ধার ভারে আর ডেকে উঠতে পারেনি। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু মাসখানেক পরে এমন একটা ঘটনা ঘটল যা কিংসুকের কাছে কল্পনাতীত ছিল। রবি আপনার এখানে কবে থেকে কাজে জয়েন করেছিল? ইন্সপেক্টর রাকেশ শর্মা কিংসুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। এই তো মাসখানেক মতো। কিন্তু রবির বাড়ির লোক তো বলছে ওরা জানেই না যে রবি আপনার বাড়িতে কাজ করত।
আসলে রবি বাড়িতে জানায়নি যে ও এখানে কাজ করতে আসে। জানালে বাড়ির লোক ওকে এখানে আসতে দিতে চাইতো না, তাই। বুঝলাম, কিন্তু কি জানেন মিস্টার বিশ্বাস, রবির কিন্তু এখন 18 হয়নি, তাই তাকে দিয়ে কাজ করানোটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এবং এখন সেই ছেলেটাই মিসিং, আর আপনার বাড়ি থেকে বেরিয়ে সন্ধেবেলা সে আর বাড়ি ফেরেনি। কাজেই আমার বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে যে পৌঁছয়নি সেটা আপনি কি করে বলতে পারেন অফিসার? হতে পারে এখান থেকে বেরিয়ে রবি অন্য কোথাও গিয়েছিল। না, আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য পাইনি। কাল শেষবারের জন্য রবিকে আপনিই দেখেছেন, আমাদের কাছে সেই ইনফরমেশনই আছে। যাই হোক, তদন্ত চলছে, দরকার পড়লে আবারও আসবো। বলে বিদায় নিলেন ইন্সপেক্টর রাকেশ শর্মা সহ 5 জনের পুলিশের টিমটা। কিংশুক সামনের ঘরের সোফার উপর বসে পড়ল। কাল রাতের স্বপ্নটাও কি তবে? দেখতে দেখতে 3 মাস আরো কেটে গেল। রবি যেন কোথায় অদৃশ্য হয়ে গেল, তাকে আর খুঁজেই পাওয়া গেল না। পুলিশ রবির মা বাবা আর দিদিদের তাগিদে অনেক খুঁজলেও শেষ পর্যন্ত কোনো হদিশ পেল না। ইতিমধ্যে কিংশুকের বাড়িতেও অনেকবার তল্লাশি চালানো হয়েছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। কিংশুক চুপচাপ দেখেছে। কয়েকটা কথা বলতে চেয়েও কিছুতেই বলে উঠতে পারেনি পুলিশকে। সে বলে উঠতে পারেনি যে সেদিন স্কুল থেকে ফিরে সে রবিকে বাড়িতে দেখেনি, অথচ আশ্চর্যজনকভাবে সদর দরজা ভিতর থেকে বন্ধ ছিল। রবি যদি চলে গিয়েই থাকতো তাহলে দরজা ভিতর থেকে কিভাবে বন্ধ হয়? ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে বারংবার রবির নাম ধরে ডাকা সত্ত্বেও তাকে পাওয়া যায়নি। সাইকেলটা সেদিন কি মনে করে রবি যেন আনেনি, তাই বুঝতেও পারছিল না কিংশুক যে রবি বাড়িতে আছে না চলে গেছে। শেষে হাল ছেড়ে রাতের খাবার খেয়ে সেদিন একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল কিংশুক। প্রচণ্ড ঘুম পাচ্ছিল তার সেদিন। আর সেদিন রাতেই সেই স্বপ্ন। রবি কোনো এক অন্ধকার ঘরে রয়েছে, যেখানে একটা জ্যোতি আসছে কোনো একটা দিক থেকে। রবি সেই জ্যোতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ব্যাস, এরপরেই সে দেখেছিল পুলিশের গাড়ি এসে দাঁড়ালো তার বাড়ির সামনে, আর ইন্সপেক্টর শর্মা তার বাড়িতে এসে তাকে জানালো রবি মিসিং। কিংশুকের মাথা কাজ করছিল না। এই নিয়ে দ্বিতীয়বার সে স্বপ্নে ভবিষ্যতের ছবি দেখতে পেল। কিভাবে সম্ভব এটা? খটখট একটা আওয়াজে হঠাৎ ঘুমটা ভেঙে গেল কিংশুকের। কিংশুক সেটাকে পাত্তা না দিয়ে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। আবার কিছুক্ষণ পরে সেই খটখট আওয়াজ, এবার একটু বেশি জোরালো। কিছুটা বিরক্তি আর সংশয় মনে গায়ের ব্ল্যাঙ্কেটটা সরিয়ে মোবাইলটা হাতে নিয়ে নেমে এলো বিছানা থেকে। হলঘরে এসে আওয়াজটা আরো বেশি করে কানে এলো। সম্ভবত আওয়াজটা দোতলা থেকে আসছে। দোতলার দিকটা বিকেলে চা কফি খাওয়ার সময় ছাড়া এমনিতে এড়িয়েই চলে কিংশুক। তার প্রধান কারণ ওই অদ্ভুত অসমান সিঁড়িগুলো। এই কারণে দোতলার ঘরগুলো সেভাবে খুলে দেখা হয়নি তার। সিঁড়ি ধরে সাবধানে উপরে উঠতে শুরু করলো কিংশুক। দোতলার দুটো ঘর করিডোরের একদম শেষ প্রান্তে। কেমন যেন অদ্ভুত আর্কিটেকচারটা। করিডোর ধরে সে এগিয়ে যেতে লাগলো। আওয়াজটা এবার আরো কানে আসছে, তবে এবার আর খটখট নয়, বরং আওয়াজটা আস্তে আস্তে যেন পাল্টে যাচ্ছে। এখন যেন অনেকটা তালবাদ্যর মতো শোনাচ্ছে। কৌতূহলী হয়ে কিংশুক শেষের ঘরটার কাছে এসে পৌঁছলো। দরজাটা হালকা খোলাই ছিল। ঘরটায় আলো জ্বলছে, তাও আবার হাই পাওয়ারের, অথচ এই ঘরে বাল্ব তো এখনো লাগানোই হয়নি। অবাক হয়ে ভেতরে ঢুকলো কিংশুক। একটা ছেলে, বয়স তার আশেপাশেই হবে, কিংশুকের দিকে পিছন ফিরে একটা রিভলভিং টুলে বসে গিটারে একটা গান বাজাচ্ছে আর মাঝে মাঝে পায়ে তাল দিচ্ছে। কিংশুকের এটা অন্যতম প্রিয় গান। Feel the rain because I'm thirsty for that. La 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 la.
কিংসুকের মনে পড়ে গেল অতীতের সমস্ত স্মৃতি। একটা সময় সে চেয়েছিল গিটারিস্ট হতে, কিন্তু প্রেসিডেন্সিতে পদার্থবিদ্যায় অনার্সে চান্স পেয়ে যাওয়ার পর সেটাকে আর পেশা করে ওঠা হয়নি। কালের নিয়মে কাজের চাপে চর্চাও বহু দিন বন্ধ। আজও গিটারটা তার বাড়ির এক কোনায় পড়ে ধুলো খায়। এসব ভাবনার মাঝেই হঠাৎ গিটারের আওয়াজটা থেমে গেল। এক্সকিউজ মি, আপনি কে? আর এত রাতে আমার বাড়িতে কি করছেন? আপনি ঢুকলেনই বা কিভাবে? বলতে বলতেই ছেলেটা পিছন ফিরে তাকালো কিংসুকের দিকে। বেশ কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর সে আবার গিটার বাজানোতে মন দিল। কিংসুকের এবার হাত পা ঠান্ডা হয়ে গেল। এ কাকে দেখল সে? এ যে হুবহু সে নিজে, কিন্তু এ কি করে সম্ভব? আগু পিছু না ভেবে দরজাটা ঠেলে দৌড় লাগালো কিংসুক। দোতলার অসমান সিঁড়ি বেয়ে ঝড়ের বেগে নামতে গিয়ে টাল সামলাতে না পেরে হুড়মুড় করে গড়িয়ে সে নিচে পড়ে গেল। তারপর আর কিছু মনে নেই তার। কিংসুক, ঠিক আছো তুমি? চোখটা ধীরে ধীরে খোলার চেষ্টা করে কিংসুক, কিন্তু সামনে সমস্তটা ঝাপসা। চোখটা আবারও বন্ধ করে ফেলে সে। পেশেন্টের রেস্টের দরকার, উনি ট্রমাতে আছেন। ডক্টরের কথা শেষ হতেই কিংসুকের কলিগ ও এখানে সবচেয়ে কাছের বন্ধু দীপেশ আর ইন্সপেক্টর শর্মা কিংসুকের ওয়ার্ড থেকে বেরিয়ে এলেন। ভাগ্যিস আপনি আজ সকালে গেছিলেন কিংসুকের বাড়িতে, নাহলে ওই নির্জন জায়গায় এভাবে জখম হয়ে পড়ে থাকলে কেউ তো জানতেও পারতো না। আর একটু দেরি হয়ে গেলে না জানি কি হয়ে যেত। ভাই দ্য ওয়ে অফিসার, আপনি এত সকালে কিংসুকের বাড়িতে হঠাৎ? রবির মিসিং কেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে গেছিলাম, কিন্তু পৌঁছে দরজা ধাক্কা দেওয়া সত্ত্বেও কেউ দরজা খুলছিল না। তখন আমার সন্দেহটা হয়, তাই পেছনের জানালাটা দিয়ে অনেক কষ্টে ভেতরে গিয়ে ঢুকে দেখি কিংসুক বাবু সিঁড়ির নিচে পড়ে রয়েছেন, তার চারিদিকে রক্ত জমাট বেঁধে রয়েছে। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে কল করি, হসপিটালে ভর্তি করি ওনাকে। আচ্ছা মিস্টার দীপেশ, আপনার কি মনে হয় আপনার কলিগ রবির ব্যাপারে যা কিছু বলেছে সব সত্যি? ঠিক বুঝলাম না অফিসার, এমন মনে হওয়ার কারণ? আমার মনে হচ্ছে আপনার কলিগ কিংসুক বাবু আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছেন। উনি সবটা বলছেন না। এবার কেন বলছেন না তা আমি জানি না। আচ্ছা, এই কিংসুক বাবু মানুষটা ঠিক কেমন? মানে এরকম কিছু কি করতে পারেন? কিংসুক তো খুবই সিনসিয়ার টিচার, সঙ্গে একজন লেখকও। তাছাড়া রবিকে তো ও খুব ভালোবাসতো, আর রবিকে তো ও সুযোগ পেলেই পড়াতো, জামা কাপড় কিনে দিত, বকশিস দিত, নিজের ভাইয়ের মতোই দেখতো তাকে, অনেক সাহায্যও করেছে। ও কেন রবিকে গায়েব করবে? আর আপনাদের থেকে কিছু লুকোবেই বা কেন? না লুকোনোই ভালো, তাতে আপনারই মঙ্গল। যাই হোক, আপনি খেয়াল রাখুন আপনার কলিগের। আমি চলি আপাতত। উনি সুস্থ হয়ে বাড়িতে ফিরলে আমাকে জানাবেন, কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। এখন চলি। কিংসুককে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে 2 দিন হলো। এই 2 দিন কিংসুককে দীপেশ নিজের মেসে এনে রেখেছিল। স্কুলে ছুটি নেওয়া, লিভ অ্যাপ্রুভ করানো সব দীপেশ কিংসুকের হয়ে ম্যানেজ করে দিয়েছে। দীপেশকে স্কুলও করতে হচ্ছে, সঙ্গে কিংসুকের দেখভালও। কিংসুকের আর ভালো লাগছিল না দীপেশকে এত চাপ দিতে। বাবাকেও কিছু জানায়নি সে। বাবার বয়স হয়েছে, ভাবনা চিন্তা করে কিছু হয়ে গেলে আজ সে ফিরে যাবে নিজের সেই বাড়িতে। ভাবনাটা মনে আসতেই সেই রাতের কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে কিংসুকের। বিজ্ঞানের ছাত্র কিংসুক কোনোদিনই ভূত, প্রেত, আত্মা এসবে বিশ্বাসটুকু করেনি। নিজেকে খুব অসহায় লাগছিল কিংসুকের। দীপেশ অনেকবার জিজ্ঞেস করেছে যে সেই রাতে এমন কি ঘটেছিল যে সে এতটা জখম হয়েছিল। কিংসুক প্রথমে কিছু বলতে না চাইলেও পরে বলেছিল
সে আনমনা হয়ে উপরের ঘর থেকে নিচে নেমে আসছিল, আর হলঘরের লাইট অফ থাকায় অসাবধানতায় সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেছিল। দীপেশ তার কথা কতটা বিশ্বাস করেছে সে জানে না, তবে সত্যি কথাটা বলে সে হাসির খোরাক হতে চায় না। বিজ্ঞানের ছাত্র হয়ে অলৌকিক ঘটনার কথা বললে কলিগদের মাঝে সে হাসির পাত্র হয়ে রয়ে যাবে। 7-5 ভেবে সকালের মধ্যেই ভাড়া বাড়িতে ফিরে গেল কিংসুক। আপনার মতো এরকম একজন শক্ত সামর্থ্য মানুষ এমনি এমনি সিঁড়ি থেকে পড়ে গেল কিভাবে মিস্টার বিশ্বাস? কিংসুক চুপ করে রইল। যাই হোক, এবার আসল কথায় আসা যাক। আচ্ছা, রবি কি সেদিন আপনার বাড়ি থেকে যখন রোজ বেরোতো ঠিক তখনই বেরিয়েছিল? নিঃশব্দে মাথা হেলালো কিংসুক। কিংসুক বাবু, রবি কি সেদিন সত্যি আপনার বাড়ি থেকে বেরিয়েছিল? আপনি বলতেটা কি চাইছেন? সেটাই যেটা আপনি বুঝছেন। দেখুন কিংসুক বাবু, রবিদের পাড়ার মোড়ে একজন বয়স্ক লোক প্রত্যেক দিন আমলকি বিক্রি করে। রোজ পাড়ায় ঢোকার মুখে রবি তাকে হাত দেখাতো, কিন্তু সেই দিন সে রবিকে দেখেনি। এমন কেউই নেই যে সেই দিন রবিকে বিকেলের পর আর দেখতে পেয়েছে, কিন্তু একমাত্র আপনি ছাড়া। তবে কি রবি এই বাড়িতেই কোথাও আছে? কিন্তু কোথায়? পুলিশ তো চিরুনি তল্লাশি চালিয়েছিল, কিচ্ছু তো পায়নি। তবে কি কোনো আধিভৌতিক কিংবা অলৌকিক শক্তি আছে এখানে? মনে মনে ভাবছিল কিংসুক। অজান্তেই দোতলার দিকে চোখ চলে যায় তার। না চাইতেও এক অদ্ভুত ভয় যেন তাকে গ্রাস করে। আজ প্রায় মাসখানেক পর আবার স্কুল জয়েন করলো কিংসুক। একটু খোলা বাতাস সে বহুদিন পর পেল। স্কুল ছুটির পর বাসে করে এসে বাকি রাস্তাটা হেঁটে আসতে আসতে মনটা ভালো হয়ে যাচ্ছিল তার। বসন্তের শেষ আর গ্রীষ্মের শুরুর সন্ধিকালটা মানালিতে অপূর্ব লাগে। চারপাশে প্রকৃতিকে উপভোগ করতে করতে একসময় বাড়ির সামনে এসে পৌঁছলো কিংসুক। গেটটা খুলে ঢুকতে গিয়ে কিছু একটা সঙ্গে যেন তার ধাক্কা লাগলো। নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে আগে টিউব লাইটটা চালালো। হঠাৎ মনে হলো ঘরে সে ছাড়াও আর কেউ যেন রয়েছে। মনে হলো সোফাতে কেউ যেন বসেছিল, কিন্তু পলকের মধ্যে গায়েব। হঠাৎ কিছু একটা পড়ার আওয়াজ এসে চমকে উঠল। আওয়াজটা রান্নাঘর থেকে এলো। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দেখে একজন কিংসুকের দিকে পিছন করে নুডলস ধুচ্ছে। হ্যালো, কে আপনি? বলে পিছন থেকে তাকে হাত দিয়ে ডাকতে যেতেই সে একেবারে অদৃশ্য হয়ে গেল, যেন প্রজেক্টরে তৈরি কোনো প্রতিবিম্ব। কিচেনেই বসে পড়ল কিংসুক। তারপর সম্বিত ফিরলে নিজের রুমে এসে লাইট জ্বালিয়ে ল্যাপটপটা বের করে আনলো। তারপর চ্যাট জিপিটিতে টাইপ করলো, ওয়াই অল মাই ড্রিমস আর কামিং ট্রু। তারপর এন্টার টিপল। হ্যালো স্যার, কেমন আছেন? আরে কিংসুক, এতদিন পরে কি মনে করে? আমি তো ভাবলাম মানালিতে গিয়ে রিসার্চের কথা ভুলেই গেছো। লেখালেখিতেই পুরোপুরি মন দিচ্ছ নাকি? মনতোষবাবু পদার্থবিদ্যায় পোস্ট ডক্টরেট হলেও রসিক মানুষ। কিংসুক যখন মাস্টার্স করছিল তখন মনতোষবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিনিয়র লেকচারার ছিলেন। কিংসুককে উনি খুবই ভালোবাসতেন। কিংসুকের রিসার্চের দিকে আসতে বলেন মাস্টার্স কমপ্লিট করে, কিন্তু তখন কিংসুকের চাকরিটা বেশি দরকার বলে মনে হয়েছিল। তাই রিসার্চের দিকে না গিয়ে সে বিএড করে ফেলেছিল। কলকাতা ছাড়ার আগে মনতোষবাবুর সঙ্গে শেষ দেখা হয়েছিল। ওকে কিংসুক কথা দিয়েছিল মানালি গিয়েই রিসার্চের কাজ আবার শুরু করবে। কিন্তু মানালিতে এসে বিগত কয়েক মাসের ঘটনাগুলোর জন্য কিংসুকের পুরো জীবন ধারাটাই আমূল পরিবর্তিত হয়ে গেছে। তার উপর রবির মিসিং কেসে তাকেই সন্দেহ করছে পুলিশ। সব মিলিয়ে কিংসুকের অবস্থা এখন বেশ করুণ। গতকাল অনেক রাত পর্যন্ত ইন্টারনেটে সার্চ করেছে কিংসুক। তার সঙ্গে ঘটে চলা ঘটনাগুলো টাইপ করে দেখতে চেয়েছিল এসবের সম্ভাব্য কারণ কি হতে পারে। তখন কয়েকটা এক্সপ্লেনেশন পেয়েছিল সে।
বিভিন্ন লোক তাদের বিভিন্ন মত শেয়ার করেছেন। বেশিরভাগেরই মতে এসব ভৌতিক নয়তো অলৌকিক কাণ্ড। অনেক সার্চ করে অবশেষে একটা পুরনো আর্টিকেল খুঁজে পায় সে। আর্টিকেলটার লেখককে সেটা জানা যায়নি, কিন্তু আর্টিকেলের বিষয়বস্তুটা পড়ে কিংসুকের মনে একটা দোলাচলের সৃষ্টি হলো। লেখক নিজের সঙ্গে ঘটা প্রায় একই রকম কিছু ঘটনার বর্ণনা দিয়েছেন আর তার সম্ভাব্য কারণগুলোরও ব্যাখ্যা করেছেন। কিংসুক পুরো আর্টিকেলটা পড়ে নিয়ে সেভ করে রাখলো নিজের ল্যাপটপে। কাল রাতের বাকি সময়টা সে এসব নিয়েই ভেবেছে শুধু। মাঝে অনেকবার বেশ কিছু আওয়াজ তার কানে এসেছে, কিন্তু সেসব আওয়াজের উৎস সন্ধান করতে আর সে যায়নি, বরং এক দোলাচলে রাতটা কাটিয়ে দেয়। ভোরের দিকে তার একটু চোখ লেগে এসেছিল। তারপর ঘুম ভাঙল যখন, তখন সকাল 9টা। আজ রবিবার, স্কুল ছুটি, তাই কোনো অসুবিধা হয়নি। কফি খেতে খেতে হঠাৎ করেই মনতোষবাবুর কথা মনে আসে তার। তারপরই তাকে ফোন করে। পেয়েছি তোমার মেলটা। আমাকে একটা দিন সময় দাও, তারপর ভিডিও কলে এই বিষয়ে একটা কোয়ালিটি ডিসকাশন করা যাবে। কিন্তু একটা কথা বলো তো কিংসুক, তুমি তো নিউক্লিয়ার ফিজিক্সের প্রতি আগ্রহী ছিলে, হঠাৎ এইভাবে ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেল কিভাবে? না মানে স্যার, এমনি আর কি। এই কয়েক মাস এখানকার পরিবেশে এসে নিজের ভাবনা চিন্তাগুলোকে চেঞ্জ করেছি, তাই ভাবলাম নতুন দিকে যাওয়া যাক। আর আপনি তো এই বিষয়ে চ্যাম্পিয়ন, তাই ভালো ভালো ভালো। আমি পরশুই এ ব্যাপারে তোমার সঙ্গে আলোচনা করব। ওকে। ফোনটা নামিয়ে রেখে অন্যমনস্কভাবে একটু চিন্তা করলেন মনতোষবাবু। বেশি কিছু না ভেবে উনি ব্রেকফাস্ট সারতে গেলেন আর ভাবলেন কিংসুকের পাঠানো আর্টিকেলটা একবার পড়ে রাখবেন। বাজারের ব্যাগটা সোফাতে নামিয়ে রেখে কিংসুক কিচেনের দিকে গেল আনাজপাতি রাখতে। তারপর জামা কাপড় ছেড়ে ঘরের পোশাক পরে নিল। তারপর কি মনে হতে দোতলার অসমান সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে লাগলো। যত উপরের দিকে উঠছে তত যেন মনে হতে লাগলো তার আশেপাশে একটা কোলাহল বেড়ে চলেছে। বোঝা যাচ্ছে যে অনেকেই আছে আশেপাশে, কিন্তু কিছুতেই তারা দৃষ্টিগোচর হচ্ছে না। ভয় না পেয়ে কিংসুক দোতলায় উঠে গেল। দোতলার করিডোর ধরে শেষের ঘরগুলোর দিকে এগোতে শুরু করলো সে। শেষের ঘরটাতে আগের দিন যখন এসেছিল কিংসুক, তখন সেটা খোলাই ছিল, আজও খোলা আছে। দরজাটা ঠেলে ভেতরে ঢুকে দেখল ঘরটা পুরোপুরি অন্ধকার, অথচ সেদিন কিন্তু আলো জ্বলছিল। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করতে লাগলো সে। চারিদিকে ধুলো আর মাকড়সার জাল। সে রিভলভিং টুলটাও নেই কোথাও আর। কিংসুক বেরিয়ে পাশের ঘরটার দিকে এগিয়ে গেল। একটা জং ধরা বড় তালা ঝুলছে ঘরটার সামনে। কিংসুক তালাটা ভাঙার সিদ্ধান্ত নিল। নিচে নেমে লোহার বড়শি জাতীয় কিছু একটা আনতে সিঁড়ি বেয়ে নামতে শুরু করতেই সদর দরজায় হঠাৎ আওয়াজ হলো। সাবধানে সিঁড়ি দিয়ে নেমে এসে দরজাটা খুলতেই দেখে সামনে দীপেশ দাঁড়িয়ে। হঠাৎ কিংসুকের মাথাটা একেবারে ঘুরে গেল। দোতলার উপরের রেলিংটা সে ধরে ফেলল, অথচ এক্ষুনি সে সদর দরজার সামনে ছিল। দীপেশ এসেছিল। আবার এক মুহূর্তের মধ্যে সে দোতলায় কিভাবে পৌঁছে গেল? এইসব ভাবতে ভাবতেই আবার দরজা ধাক্কানোর আওয়াজ এলো। নিজেকে সামলে একইভাবে সিঁড়ি বেয়ে নেমে এসে সদর দরজাটা খুলল সে। সামনে দীপেশ দাঁড়িয়ে। আমি আর কোনো কথা শুনবো না কিংসুক। আজ রাতে আমার মেসে যাবে, ওখানে খাওয়া দাওয়া করে কাল আমরা একসঙ্গে স্কুলে যাব। চলো, এখনই চলো। রান্নার মাসি মাটন রান্না করবে দুপুরে। দীপেশ বলেই চলেছে, কিন্তু কিংসুকের কানে কথা যেন ঢুকছে না। আগের রাতের স্বপ্ন পরের দিন সকালে সত্যি হয়ে যাচ্ছিল এতদিন। আর এখন তো দাঁড়িয়ে জেগে জেগে ব্যাপারটা ঘটল। আসলে কি স্বপ্ন না ভবিষ্যৎ? বাড়িটাতে কিছু তো একটা আছে। আর যদি সেই আর্টিকেলের কথাগুলো সত্যি হয়, তাহলে তো কি হলো কিংসুক? কি ভাবছো? হ্যাঁ, না না কিছু না। দীপেশ, আজ আমার লেখালেখির কাজ আছে বুঝলে, পরের সপ্তাহে প্ল্যান করি। না না, তা হবে না, আজই যেতে হবে। আরে কামন ভাই, তোমার লেখালেখি তো লেগেই থাকবে। মাটন কিন্তু বারবার আসবে না।
এই যাও তো, রেডি হও তো। এত দূর থেকে এলাম, একটা বন্ধুর একটা কথা রাখবে না? ফোন করলে তো পাক্কা কিছু না কিছু একটা বাহানা মারতে। কিংশুক একবার দোতলার দিকে তাকিয়ে নিজের রুমে চলে যায় রেডি হতে। দীপেশ ঘরের বাইরে অপেক্ষা করছিল। কিংশুক বেরিয়ে এসে বাইরে থেকে তালা মেরে দীপেশের কাছে এসে বলল, চলো। দীপেশের বাইকে কিংশুক উঠে বসতেই বাইক স্টার্ট করলো সে। কিংশুক, তোমাকে কয়েকটা জিনিস বলার ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর বলল দীপেশ। হ্যাঁ বলো। কিভাবে বলবো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যেন তোমার ওই বাড়িটাতে কিছু একটা প্রবলেম আছে। আমি আগেও যখন গেছিলাম সেটা ফিল করেছিলাম, তবে আজ তো আজ কি? না, কিছু না, মানে এই, তোমার কখনো কিছু মনে হয়নি? আজ কি হয়েছে সেটা তো বলো। আমার মনে হচ্ছিল বাড়িতে তুমি আমি ছাড়াও অন্য কেউ একটা আছে। মনে হচ্ছিল এই কেউ যেন হঠাৎ সামনে দিয়ে বেরিয়ে গেল একেবারে বিদ্যুৎ গতিতে। জানি সায়েন্সের স্টুডেন্ট হয়ে এসব ভাবা ঠিক নয়, কিন্তু বাড়িটা অনেকদিন ফাঁকা পড়েছিল তো, ওসব তোমার মনের ভুল। ছাড়ো এসব কথা। তা বিকেলের দিকে একটু পার্কে ঘুরে আসা যাক, কেমন? শোনো, এই আর্টিকেলটা যেটা তুমি আমাকে পাঠিয়েছো, একজন জার্মানি নিবাসী ইহুদি রিসার্চ স্কলার জোনাস মুলারের লেখা। উনি বহু বছর ধরে এই পৃথিবীতে ঘটে চলা অলৌকিক ও অদ্ভুত ঘটনা নিয়ে রিসার্চ করছিলেন। আর্টিকেলটা সম্ভবত 1762 থেকে 1800 সালের মধ্যে লেখা। উনি মূলত রসায়নের ছাত্র ছিলেন, কিন্তু রসায়নের সঙ্গে এই ফিল্ডেও অনেক কাজ করে গেছেন। তবে উনি স্বীকৃতি পাননি নিজের রিসার্চের জন্য। এমনকি তার আর্টিকেলটিও সেই সময় রিজেক্ট হয়ে গেছিল। যাই হোক, আমরা তারপর অনেক এগিয়ে গেছি যুগের সঙ্গে, কিন্তু মুলারের কাজের দাম কেউ দিইনি। 1930 সালে এক সংবাদ মাধ্যম এটা দুনিয়ার সামনে নিয়ে আসে। সেই সময় জানা যায় যে মুলারের থিসিস নিজের নামে চালিয়ে নাম কিনেছে অনেকেই। সেই সংবাদ মাধ্যমটা না জানি কিভাবে মুলারের আসল থিসিসটার হদিশ বের করে পেপারে পাবলিশ করে দিয়েছিল। এরপর অনেক শোরগোল হয় এটা নিয়ে, কিন্তু একসময় আবার চাপা পড়ে যায়। আসলে তখন জার্মানিতে বিশ্বযুদ্ধের পরিবেশ। হিটলারের রাজত্বকালে একজন ইহুদির সপক্ষে বিচার করতে তখনকার সরকার একেবারেই আগ্রহী ছিল না। সম্ভবত অন্য কোনো সংবাদ মাধ্যম হয়তো এটা আবার রিওপেন করেছিল। পরে কিছুটা থিসিসের অংশ ইন্টারনেটে দেওয়াও হয়েছিল হয়তো। কিছুটা? এটা পুরোটা নয়? থিসিস কি আর মাত্র 50 পাতার হবে? পুরো থিসিস ইন্টারনেটে কোনোদিনও থাকে না, অংশবিশেষ দেওয়া থাকে অনেক সময়। এক্ষেত্রেও তাই। স্যার, উনি যেটা বলতে চেয়েছেন সেটা কি পুরোপুরি সত্যি হতে পারে? দেখো, আমাদের অজানা অনেক কিছুই আছে। আমাদের অধরা বোধগম্যের বাইরেও এমন কিছু আছে যা আমরা চাইলেও ধরতে পারবো না। এই পৃথিবী, ইউনিভার্স সবই রহস্যে ঘেরা। এই রহস্য ভেদ করা সহজ নয়, কিন্তু চেষ্টা করা যেতেই পারে। কিংশুক অন্যমনস্কভাবে মাথা হেলালো। অনেক ভেবে আজ ছুটি নিয়েছে সে। আজ উপরের আরেকটা ঘরে কি আছে সে দেখবেই।
একটা শক্ত দেখে লোহার ডান্ডা জোগাড় করেছে সে। ব্রেকফাস্টটা সেরে ধীরে ধীরে অসমান সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে শুরু করলো কিংসুক। ইতিমধ্যেই চারপাশে অদৃশ্য কোলাহলের মাত্রা বাড়তে আরম্ভ করেছে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে এগোতে থাকে সে। আর সকাল থেকেই আকাশের মুখ ভার। হঠাৎ মেঘের গর্জন কানে এলো কিংসুকের। দোতলার ব্যালকনির কাছে পৌঁছে দেখতে পেল চারিদিকে অন্ধকার করে এসেছে, যেন আজকের তাণ্ডব শুরু হলো বলে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে বাইরে, সঙ্গে হিমশীতল হাওয়া। দেওদার গাছগুলো বৃষ্টির বেগের সঙ্গে পাল্লা দিয়ে দুপাশে জোরে জোরে দুলছে। রবিনিয়ার শাখায় ফুটে থাকা সাদা ফুলের থোকাগুলো নিজেদের ধরে রাখার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাও কিছু কিছু ফুল বৃষ্টির বেগ আর হাওয়ার দাপটে এদিক ওদিক ছিটকে গিয়ে পড়ছে। কিংসুক যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। দোতলার বন্ধ দরজাটার সামনে অনেকক্ষণ লোহার ডান্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। চারপাশে এক অদ্ভুত অদৃশ্য কোলাহল, যা কেবল ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েই বোঝা যায়। এ কি ভৌতিক, নাকি আধি ভৌতিক, নাকি মুলারের তথ্য অনুযায়ী এও এক ধরনের বিজ্ঞান? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। খুব জোরে জোরে তালাটাকে পেটাচ্ছে কিংসুক, কিন্তু তালাটা কিছুতেই ভাঙছে না। বাইরে বৃষ্টির বেগ ক্রমাগত বেড়ে চলেছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করবার পর কিংসুক হাল ছেড়ে দিতেই যাচ্ছিল, ঠিক তখনই কিংসুকের মাথাটা হঠাৎ করে ঘুরে গেল। চোখের সামনেটা পুরো অন্ধকার হয়ে গেল। লোহার ডান্ডাটা আপনা থেকেই তার হাত থেকে পড়ে গেল। বালির সমুদ্রের মাঝে হেঁটে চলেছে কিংসুক। মাথার একদম উপরে সূর্য রয়েছে। এত তাপ আর তেজ যেন মনে হচ্ছে শরীরের প্রতিটা কোষ থেকে জল নিংড়ে শুষে নেবে। কোথায় যাচ্ছে সে? এই জায়গা কিংসুক চেনে না। এইভাবে কতক্ষণ চলেছে তাও সে জানে না। কেনই বা চলেছে এই বালির সমুদ্রের মাঝে, সেটাও সে বুঝতে পারছে না। অনেক দূর অবধি হেঁটে অবসন্ন হয়ে এক সময় অস্পষ্ট দৃষ্টিতে অনেক দূরে মরুদ্যানের মতো কিছু যেন একটা দেখতে পেল সে। দ্রুত পা চালানোর চেষ্টা করে কিংসুক, কিন্তু ক্রমশ বালির কণাগুলো কুণ্ডলি পাকিয়ে কিংসুকের চারপাশে আবর্তন করতে শুরু করেছে। ধুলো ঝড়। কিংসুক কিচ্ছু দেখতে পারছে না আর। কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে টানছে। একসময় বালির কণাগুলো গ্রাস করে নিল তাকে পুরোপুরি। চোখটা আস্তে করে খুলে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে কিংসুক। চারপাশ অন্ধকার হয়ে আছে। বাইরে থেকে বৃষ্টির আওয়াজ আসছে। উঠে বসে অবস্থাটা ঠাহর করতে চেষ্টা করে কিংসুক। অন্ধকারে চোখ সয়ে এলে সে বুঝতে পারে সে মানালির সেই বাড়িটার দোতলার শেষের আগের ঘরটার পাশে এতক্ষণ পড়েছিল। তার মানে সে কি স্বপ্ন দেখছিল? মরুভূমির দেশগুলো কিংসুককে সত্যি খুব টানে, বিশেষ করে মিশর। তাই কি স্বপ্নে সেটাই দেখল সে? কিন্তু তালা ভাঙতে গিয়ে হঠাৎ স্বপ্ন দেখলো কেমন করেই বা? কিংসুকের মাথা কাজ করছিল না। ভাবতে ভাবতে উঠে দাঁড়ালো সে। বাইরে এখনো বৃষ্টি হয়েই চলেছে। কিংসুক সকালের দিকে তালাটা ভাঙতে এসেছিল। এখন বাইরের দিকে তাকিয়ে দেখে অন্ধকার হয়ে গেছে। ফোনের আলোটা জ্বালিয়ে সময় দেখল সন্ধে 7:30, অর্থাৎ 9.5 ঘন্টা ধরে এখানে সে বেহুঁশ হয়ে পড়েছিল। অথচ তার মনে হয়েছিল স্বপ্নটা খুবই অল্প সময়ের। ভাবতে ভাবতে মোবাইলের আলোতে হাতড়ে এগিয়ে দোতলার করিডোরের লাইটটা জ্বালালো কিংসুক। তারপর খুব সাবধানে অসমান সিঁড়িগুলো বেয়ে সে নামতে শুরু করলো। হল ঘরে নেমে এসে কি মনে হতে নিজের রুমের দিকে দ্রুত এগিয়ে গেল সে। কিংসুকের সামনে খোলা রয়েছে বিজ্ঞানী মুলারের সেই থিসিসের পিডিএফটা। ভালো করে খুঁটিয়ে পড়তে পড়তে একসময় তার চোখ আটকালো একটা প্যারাগ্রাফে। এই মহাবিশ্বের কোনো শুরু কিংবা শেষ নেই, কোনো সীমানা দিয়ে একে বেঁধে রাখা যাবে না। অনন্ত এই ইউনিভার্সের অনেকগুলো মাত্রা আছে। আমরা নগণ্য জীব। আমরা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে তার 3টে কি 4টে মাত্রা বড়জোর হয়তো উপলব্ধি করতে পারি মাত্র। আমরা আসলে ত্রিমাত্রিক বা 3 ডিমেনশনাল জিনিস দেখতে পাই। চতুর্মাত্রিক সিস্টেম দেখতে না পেলেও তার ইফেক্ট বুঝতে পারি।
তবে বাকিগুলো কি আমাদের চারপাশেই আছে? হ্যাঁ, কেবল আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের শরীর ত্রিমাত্রিক, তাই আমরা কিন্তু শ্রেষ্ঠ নই। শ্রেষ্ঠ হলে অসীম মাত্রার মাঝে শুধু চতুর্মাত্রিক অবধি খুঁজে নিজেদের বিজ্ঞানী বলতাম না। কিংশুক এতটা অবধি পড়ে চুপচাপ বসে রইল। তাহলে কি এই বাড়িতে এমন কিছু আছে যা আমাদের ইন্দ্রিয়ের ধরা ছোঁয়ার বাইরে? এমন কিছু যার বৈজ্ঞানিক কোনো পরিভাষা খুঁজে পাওয়া যায়নি? যাকে আমরা ভূত বলি, সে কি সত্যি ভূত, নাকি কোনো কিছুর লজিক বের করতে না পারলেই তাকে ভৌতিক বলে আখ্যা দেওয়া হয়? কিংশুকের হঠাৎ করেই যেন ঠোঁটের কোণে একটা হাসি খেলে গেল। একটা অমূল্য রতন পাওয়ার সম্ভাবনা যেন জেগে উঠেছে তার মনে। পরদিন স্কুল থেকে তড়িঘড়ি ফিরে নিজের রুমে বসে বেশ কিছুক্ষণ অনেক বই ঘাঁটাঘাঁটি করে কিংশুক চোখ বন্ধ করে বসে রইল। সে মনস্থির করল কাউকে এ বিষয়ে জানাবে না। রাত প্রায় 10টা বেজে গেল এইভাবেই। বাবাকে একবার ফোন করে কথা বলে নিল কিংশুক। তারপর ফোনটাকে সাইলেন্ট করে তৈরি হয়ে নিল। আর সঙ্গে অনেক কিছু নিল, লোহার ডান্ডা আর তালা ভাঙার আরও কিছু সরঞ্জাম। অসমান সিঁড়িগুলোর সামনে এসে দাঁড়ালো কিংশুক। তালাটা ভাঙছেই না। অদৃশ্য কোলাহল মাত্রাধিক বেড়ে গেছে। নিজেকে ঠিক রেখে কিংশুক তালাটাকে পিটিয়েই চলেছে। মাথা ঝিমঝিম করছে, তাও সে থামছে না। একসময় তালাটাকে ভাঙার কর্মযোগ্যটার গতি শ্লথ হয়ে এলো। একবার শেষবারের মতো শরীরের সমস্ত শক্তি দিয়ে তালাটার উপর লোহার ডান্ডাটা দিয়ে কোপ মারল কিংশুক। ঢং করে একটা আওয়াজ হলো, তালাটা ভেঙে নিচে পড়ে গেল। দরজার ছিটকিনিটা এক টানে খুলে পাল্লা দুটোতে ধাক্কা মারল কিংশুক। তারপর আস্তে আস্তে টলমলো পায়ে ঘরটার ভিতরে প্রবেশ করলো। ঘরটাতে একটাও জানলা নেই, এমনকি একটা ভেন্টিলেশন পর্যন্ত নয়। বাইরে থেকে অল্প আলো ঢুকছে খোলা দরজা দিয়ে, কিন্তু তাও যেন মনে হচ্ছে ঘরটা তুলনামূলকভাবে একটু বেশি আলোকিত। অথচ আলোর কোনো উৎসই চোখে পড়ছে না কিংশুকের। অদৃশ্য আওয়াজের অত্যাচার এখন একটু যেন কমেছে। সে এবার ঘরটাকে ভালোভাবে দেখতে আরম্ভ করলো। ঘরটার মধ্যে একটা পড়ার টেবিল আর একটা বিশাল বড় আলমারি রয়েছে। আলমারিটার দিকে চোখ যেতেই বেশ চমকে ওঠে সে। আলমারিটার দু সাইড থেকে যেন মনে হচ্ছে যে আলোর ছটা বেরিয়ে আসছে। তবে কি এর পেছনে কোনো ঘর আছে? আস্তে আস্তে এগিয়ে যায় কিংশুক। তারপর আলমারিটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। আলমারিটার মাথার উপরে একটা বড় যন্ত্রের মতো কিছু একটা রয়েছে, দেখতে অনেকটা গোলকের মতো। ওটা থেকেও আলোর রশ্মি বেরিয়ে আসছে বটে, কিন্তু খুবই ক্ষীণ সেটা। অনেক চেষ্টা করেও আলমারিটা সরাতে না পেরে শেষে হাল ছেড়ে দিয়ে কি মনে হতে আলমারির পাল্লা দুটো খোলে কিংশুক। চোখে এক রাশ আলো এসে পড়ে তার। আলো চোখে সয়ে এলে কিংশুক দেখে আলমারির ভিতর থেকে বেশ কয়েক ধাপ সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সিঁড়ি বেয়ে নিচে নামতে আরম্ভ করলো সে। চারপাশে এক অদ্ভুত নীলাভ আলোর ছটা। এখানের সিঁড়িগুলো অসমান, বাইরের মতোই। দুথাক সিঁড়ি নেমে কিংশুক ভেবেছিল সে পৌঁছে গেছে, কিন্তু পরে দেখলো নিচে আরও সিঁড়ি। রেলিং দিয়ে মুখ বাড়িয়ে দেখতে গিয়ে তার মাথা ঘুরে গেল। সিঁড়ির ওরিয়েন্টেশন বেশ অদ্ভুত। কয়েক ধাপ এক নাগাড়ে নেমেছে, তারপর দিক পরিবর্তন করে অন্য দিকে চলে গেছে। আবার কোথাও কোথাও তো সিঁড়ি দুদিকেই নেমে গিয়ে এক অদ্ভুত জাল সৃষ্টি করেছে, যার অসংখ্য শাখা। আবিষ্টের মতো সিঁড়ির অসমান ধাপগুলো বেয়ে নিচে নামতে আরম্ভ করলো কিংশুক। অস্পষ্ট আওয়াজগুলো এখানেও শোনা যাচ্ছে, তবে তুলনামূলকভাবে কম। আরও দুথাক সিঁড়ি নেমে কিংশুক দেখল এবার সিঁড়িটা চারদিকে ভাগ হয়ে গেছে, যেন চৌরাস্তার মোড়। অনেক ভেবে সে সামনের ভাগটাতে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্রথম ধাপে পা রাখতে গিয়ে যেন একটা ঝটকা লাগলো কিংশুকের। সেই সিঁড়ির শেষ ধাপে একজনের অস্পষ্ট অবয়ব দেখা যাচ্ছে নীলাভ আলোয়। চারদিকটা হঠাৎ করেই ধূসর হতে আরম্ভ করেছে। মাথাটা এবার ঘুরতে লাগলো তার।
পায়ের তলায় কিছু যেন আর অনুভূত হচ্ছে না। মনে হচ্ছে যেন সে পড়ে যাচ্ছে কোনো এক অতল গহ্বরে। তারপর হঠাৎ করেই চোখের সামনেটা একেবারে অন্ধকারে ছেয়ে গেল। জ্ঞানটা অনেকক্ষণই এসেছে, কিন্তু চোখ আর খুলতে পারছে না কিছুতেই কিংসুক। কোনো মতে আস্তে আস্তে চোখ খোলে সে। চোখের সামনে অনন্ত বিস্তৃত খোলা নীল আকাশ। অনেক কষ্টে সে উঠে বসল। বুঝল না যে সে কিভাবে এখানে এলো। দেখলো একটা ব্রিজের ওপরে একপাশে এতক্ষণ সে পড়েছিল। ব্রিজের কার্নিশটা ধরে উঠে দাঁড়াতেই দেখে চারিদিকটা সাদা বরফে ঢাকা। ব্রিজের তলায় হয়তো কোনো নদী বয়, সেটা এত ঠান্ডায় জমে গেছে। ব্রিজের কার্নিশটাতেও বরফের মিহি টুকরো পড়ে রয়েছে। এবার যেন হঠাৎ করে বেশ ঠান্ডা লাগতে আরম্ভ করলো কিংসুকের। ঠান্ডায় কাঁপতে কাঁপতে ব্রিজের ডান দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিংসুক। এই ঠান্ডায় সোয়েটার থাকলেও হয়তো অন্তরাত্মা পর্যন্ত কেঁপে যেত। সেখানে সে সামান্য একটা মোটা কাপড়ের নাইট স্যুট পরে রয়েছে। চলতে চলতেই হঠাৎ করে দানা দানা বরফের টুকরো আকাশের বুক চিরে পড়তে আরম্ভ করলো। হঠাৎই যেন চারিদিকে অন্ধকার নেমে আসছে। সামনে দুটো রাস্তা এঁকে বেঁকে বরফের প্রাচীর ভেদ করে দুদিকে চলে গেছে। কিছুক্ষণ ভেবে কিংসুক বাঁ দিকের রাস্তাটা ধরে হাঁটতে আরম্ভ করলো। বেশ জোরে জোরেই পা চালিয়ে হাঁটছে সে, কিন্তু কি আশ্চর্য, এখনো অবধি একটা বাড়ি ঘর মানুষজন তো দূরে থাক, একটা পশু পাখি পর্যন্ত তার চোখে পড়েনি। এখন ঠান্ডাটা একটু কম লাগছে। সেটা ধাতস্থ হয়ে যাওয়ার জন্য নাকি জোরে জোরে হাঁটার জন্য তা কিংসুক জানে না। অনেকক্ষণ এক নাগাড়ে হাঁটার পর কিংসুক একটা চৌরাস্তার মোড়ে এসে পৌঁছল। তার নাক বরাবর রাস্তাটা চলে গেছে সোজা বরফে ঢাকা জঙ্গলের ভেতরে, আর দুপাশের রাস্তাটা ফাঁকা। তবে সেখানে কোনো মানুষের কিংবা জন্তু জানোয়ারের চিহ্ন পর্যন্ত নেই। অনেক ভেবে পাকা রাস্তাটা ধরে ডান দিকে চলা শুরু করলো কিংসুক। চারপাশে দৈত্যের মতো বড় বড় গাছের সারি বরফে ঢেকে গেছে সম্পূর্ণভাবে। মাটির বাদামি রং পর্যন্ত উধাও। সব শুভ্র বরফের চাদরের তলায় আত্মগোপন করেছে যেন। দিন শেষ হয়ে আসছে। সূর্যের শেষ আভা গাছগুলোর চূড়ায় এসে পড়াতে তা বরফের দ্বারা বিচ্ছুরিত হয়ে এক অপরূপ সুন্দর পরিবেশের সৃষ্টি করেছে। কিংসুকের ছোটবেলায় পড়া সিলেবাসের অন্তর্ভুক্ত একটা বাংলা গল্পের কথা মনে পড়ে গেল। সম্ভবত উৎসের সন্ধানে নাম ছিল গল্পটার। ওখানে পাহাড়ের চূড়োয় বরফ দ্বারা বিচ্ছুরিত আলোর ছটাকে লেখক শিবের জটার সঙ্গে তুলনা করেছিলেন। এখানেও রাস্তার দুপাশের দানব গাছগুলোর মাথার উপরে জমে থাকা বরফ থেকে বিচ্ছুরিত সেই সূর্যের আলোক এখনও তাই লাগছে। কি অপূর্ব লাগছে চারপাশটা। সব কিছু ভুলে এই সুন্দর শান্ত আর নির্জন পরিবেশের মধ্যে যেন হারিয়ে যেতে থাকে কিংসুক। এইভাবে যে কত পথ হেঁটে চলেছে সে জানে না, কিন্তু আশ্চর্যজনকভাবে এখনো সূর্য সম্পূর্ণরূপে অস্ত যায়নি। সময়ের হিসেবে এতক্ষণে অন্ধকার নেমে আসা উচিত ছিল। আরও বেশ কিছু দূর যাওয়ার পর কিংসুক দেখতে পেল আরও একটা চৌরাস্তার মোড়। তাড়াতাড়ি পা চালিয়ে সেখানে গিয়ে দেখে তার সামনে একজন হেঁটে চলেছে। হ্যালো, শুনছেন? কিংসুক ছুটে গিয়ে তার কাছে পৌঁছয়। হ্যালো, এই যে, হ্যালো, শুনছেন? তারপর তার সামনে যেতেই কিংসুকের ভিড়মি খাওয়ার জোগাড়। এ তো সে নিজে। এতক্ষণে খেয়ালে আসে তার সামনে দাঁড়ানো ব্যক্তির গায়েও একই জামা। সে এমনভাবে তাকিয়ে আছে তার দিকে যেন তাকে দেখতেই পায়নি। কিংসুক পিছু হটতে থাকে, তারপর সামনের গলিটা ধরে ছুটতে আরম্ভ করে। এ কি তবে তারই সত্তা নাকি অন্য কিছু? ছুটতে ছুটতে কিংসুক দূর থেকে দেখতে পায় সেই ব্রিজটা যার উপর সে অবচেতন অবস্থায় পড়েছিল। তার মানে সে এতক্ষণ ধরে গোল গোল ঘুরে চলেছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ একটা জোরে হোঁচট খেল কিংসুক। তারপর আর কিছুই মনে নেই তার। আস্তে করে চোখটা খুলে পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করে কিংসুক। এই মুহূর্তে সে একটা বড় হলঘরের একেবারে মাঝখানে পড়ে রয়েছে। ঘরটা একটা জোরালো নীলাভ আলোয় ভরে গেছে। আলোটা এতটাই জোরালো যে তাকাতে কষ্ট হচ্ছে কিংসুকের। বেশ কিছুক্ষণ এই যুদ্ধ চলার পর অবশেষে কিংসুকের চোখ সয়ে যায়। সে উঠে দাঁড়িয়ে চারদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকে।
ঘরটার কোনো দিকে কোনো প্রবেশপথ নেই, না আছে জানলা, না আছে দরজা। অদ্ভুত তো। 3টে দেয়াল ঘুরে দেখার পর পিছন ঘুরতে গিয়েই একটা বীভৎস আলো কিংশুকের মুখে চোখে এসে পড়ল। আলোটা এতটা তীব্র যে কিংশুক চোখ খুলতে পারল না। একটা গমগমে আওয়াজ শুরু হয়েছে, আর সেই সঙ্গে অস্পষ্ট কথাবার্তার সেই আওয়াজ। বেশ কিছুক্ষণ পর আলোর তীব্রতা কমে এলো। আবারও সেই নীলাভ আলোর আধিক্য বেড়ে গেল ঘরটাতে। এবার আস্তে করে চোখ দুটো খুলে সামনের দিকে তাকালো কিংশুক। সামনের দেয়ালের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল সে। একটা বিশাল আকার চাকার মতো জিনিস তার সামনে। চাকাটার মাঝে একটা অন্ধকার গর্ত, আর গর্তের চারপাশে অসংখ্য স্পোক, যেগুলো অন্ধকার গর্তটাকে কেন্দ্র করে খুব আস্তে আস্তে ঘুরছে। সঙ্গে চাকার মতো জিনিসটাও আস্তে আস্তে ঘুরে চলেছে। ওই চাকাটা থেকেই এত আওয়াজ আসছে। তবে কি এটাই সেই কালচক্র? এই কালচক্রের প্রতিটা স্পোক কি তবে এক একটা মাত্রা বা ডিমেনশনের প্রতীক, যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে? কিংশুক অত্যন্ত উৎসাহিত হয়ে জিনিসটার দিকে এগিয়ে যেতে লাগলো। একটা প্রচণ্ড আওয়াজ। কিংশুক স্পোকগুলো গোনার চেষ্টা করতে লাগলো, কিন্তু সেগুলো এত সূক্ষ্ম যে চোখে ধাঁধা লেগে যায়। কিংশুক মনে মনে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ল। অবশেষে আমার কাঙ্ক্ষিত জিনিসটাকে পেতে চলেছি আমি, এক প্রকৃত কালচক্র এখন আমার চোখের সামনে, যা ধরে টাইম ট্রাভেল করা যাবে অনায়াসে, যা থেকে বেরিয়ে আসা একমাত্রিক তরঙ্গ অন্যান্য ইউনিভার্সের মানুষদের সঙ্গে কমিউনিকেট করতে সাহায্য করবে। আমি আমার অন্য সত্তাটাকেও খুঁজে পেয়ে যাব সহজেই, যে অন্য ইউনিভার্সের অন্য জীবন কাটাচ্ছে, হয়তো সেই জীবন যা আমার কোনো এক সময় কাঙ্ক্ষিত ছিল। এরকম কত কাঙ্ক্ষিত জীবন কাটাতে থাকা আমার হাজার হাজার সত্তাকে আমি খুঁজে পাবো এক চুটকিতে। তাদের দেখতে পাবো, তাদের সঙ্গে কথা বলতে পারবো। এই একমাত্রিক তরঙ্গ সৃষ্টির ব্যাপারটা একটা মিথ হয়ে রয়ে গেছে ফিজিক্সে। প্যারালাল ইউনিভার্সে যেতে হলে, কমিউনিকেট করতে হলে চাই একমাত্রিক তরঙ্গ, মানে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ। ফিজিক্সের স্ট্রিং থিওরি অনুযায়ী আমরা মোট 26টা ডিমেনশনের উপস্থিতি প্রেডিক্ট করতে পারি, কিন্তু এই যন্ত্রে তার চেয়ে অনেক বেশি মাত্রা রয়েছে বলে আমার মনে হচ্ছে। তার মানে এই মাত্রাগুলোকে ধরে চললে আরও অনেক প্যারালাল ইউনিভার্স পাওয়া যাবে। এ এক যুগান্তকারী আবিষ্কার। আমি রাতারাতি সেলিব্রিটি হয়ে যাব। এসব ভাবতে ভাবতে কিংশুক অদৃশ্য আওয়াজগুলো উপেক্ষা করে এগোতে লাগলো যন্ত্রটার দিকে। এই আওয়াজগুলো সেই সব প্যারালাল ইউনিভার্স থেকে আসছে, যেগুলোকে আমরা উপলব্ধি করতে পারি না, কারণ আমাদের শরীরটা ত্রিমাত্রিক। কিন্তু একমাত্রিক তরঙ্গের উপস্থিতিতে তাদের কোলাহল শোনা যেতে পারে। এমনকি এক এক সময় তাদের জগতেও আমি ঢুকে যেতে পারি, কিংবা তাদের কিছুক্ষণের জন্য দেখতেও পেতে পারি। তার মানে এই বাড়িতে এমন কেউ ছিল যে এই মেশিনটা তৈরি করতে পেরেছিল, যা একমাত্রিক তরঙ্গ সৃষ্টি করতে পারবে। কিন্তু তাহলে সে তার এত বড় আবিষ্কারটাকে দুনিয়ার সামনে আনেনি কেন? এই পুরনো বাড়িটাতে এই তরঙ্গের প্রভাব আছে, তাই সব সময় মনে হয় আমি ছাড়াও অন্য কেউ আছে। আসলে প্যারালাল ইউনিভার্সের মানুষদের সঙ্গে প্রতিনিয়ত ধাক্কা লাগছে, তাই এরকম অনুভূতি। কিন্তু সেই মহান বিজ্ঞানী কোথায় গেল? মানালির পাহাড়ের কোলে রুপ্ত হয়ে রয়ে গেল কেন তার এত বড় ইনভেনশন? মনে মনে ভাবতে লাগলো কিংশুক। হঠাৎ কিংশুকের মনে হলো কেউ যেন তাকে ডাকছে, খুব ক্ষীণ একটা ডাক। মাস্টার বাবু! এইবার আওয়াজটা পরিষ্কার শুনতে পেয়ে সে চমকে উঠল। এ তো রবির গলা। আওয়াজটা সম্ভবত চক্রটা থেকে আসছে, কিন্তু এ কোন রবি? এই জগতের নাকি কোনো প্যারালাল ওয়ার্ল্ডের? চক্রের কাছাকাছি এসে পড়ে কিংশুক। তারপর বেশ দ্বিধাগ্রস্ত হয়ে মাঝের কালো গর্তের মতো জায়গাটাকে ছুঁতে হাতটা এগোতে থাকে। অদৃশ্য কোলাহলে মাথা ছিঁড়ে যাওয়ার জোগাড় যেন। অবশেষে কিংশুক ছুঁল। হঠাৎ চারিদিক আবার অন্ধকার হয়ে গেল, আর কিংশুকের মনে হলো কেউ যেন তাকে টেনে কালচক্রের ভেতরে ঢুকিয়ে নিল। এক বৃহৎ জঙ্গলের মাঝে কিংশুক দাঁড়িয়ে রয়েছে। জঙ্গলে অসংখ্য সাপ। কিংশুক ছুটতে আরম্ভ করলো। কতক্ষণ ছুটেছে সে জানে না। দানবাকার সাপগুলো এঁকে বেঁকে এগিয়ে আসছে তারই দিকে। আর ছোটার জায়গা নেই, পিছনে গভীর খাদ। পিছু হটতে গিয়ে হঠাৎ পা হড়কে নিচে পড়ে গেল সে। অত্যন্ত ভয়ে সে চোখ বন্ধ করে নিয়েছিল। চোখ খুলতেই দেখে সে কারোর বাড়ির খাটের তলায় পড়ে আছে। সেখান থেকে বেরিয়ে আসতে শুনতে পায় বাইরের ঘর থেকে কিছু মানুষের কথার আওয়াজ ভেসে আসছে। কিংশুক আস্তে আস্তে বেরিয়ে এসে দেখে
ঘরের সবাই খেতে বসেছে, তাদের মধ্যে সে নিজেও আছে। আর খাবার বেড়ে দিচ্ছেন একজন মহিলা। মা, মাছটা ব্যাপক হয়েছে। বলে উঠল সেই কিংসুক। কিংসুক অবাক হয়ে চেয়ে রইল। হ্যাঁ হ্যাঁ, এরকমই একটা পরিবারের চাহিদায় দিন রাত সে মা মা করে কাঁদত। বাবা তাকে বোঝাতেই পারতেন না সবার মা আছে আর তার কেন নেই। এই ভাবনায় ছোটবেলাটা গভীর কষ্টে কেটেছে তার। যাক, কোনো এক সমান্তরাল মহাবিশ্বে অন্তত তার কোনো একটা সত্তা তো তার মাকে পেয়েছে। এই ভেবে তার কষ্টটা কিছুটা লাঘব হলো। কিংসুক মনে মনে সংকল্প নিল এই আবিষ্কারের কৃতিত্ব শুধু একা ভোগ করতে চায় সে। পাগলের মতো সে ঘরের এদিক থেকে সেদিক দৌড়াতে থাকে বেরোনোর আশায়, কিন্তু ব্যর্থ হলো। বাড়ির কেউই তাকে দেখতে পাচ্ছে না। কিংসুক অনেক কষ্টে ঘরের একটা জানলা দিয়ে বেরিয়ে আসে বাইরে। কিন্তু এ তো প্রায় 14 তলার জানালায় কার্নিশে দাঁড়িয়ে আছে সে। বেশিক্ষণ দাঁড়াতে পারে না কিংসুক। কার্নিশ থেকে তার হাত পিছলে যাচ্ছে। এক সময় হাত ছেড়ে যায়। কিংসুক খুব আস্তে করে চোখ খোলে, মনে আশা এবার সে নিজেকে পাবে নিজের জগতে। অথচ ঘুটঘুটে অন্ধকার ঘরের মাঝে নিজেকে পড়ে থাকতে দেখল সে। চোখ খুলেও বুঝতে পারল না এটা কোথায়। মাথা অসম্ভব যন্ত্রণা করছে তার। বেশ কিছুক্ষণ পর চোখ সয়ে এলে দেখে একটা অদ্ভুত ঘরে সে পড়ে রয়েছে। ঘরটাতে একটাও জানালা দরজা কিচ্ছু নেই, একটা ফাঁক পর্যন্ত নেই। কিংসুক পাগলের মতো এ দেয়াল থেকে সে দেয়ালে ধাক্কা মারতে থাকে, কিন্তু না, কোনো লাভ নেই। অভিমন্যু যেমন চক্রবুহতে ঢোকার রাস্তাটা জানতো কিন্তু বেরোনোরটা জানতো না, তেমনি কিংসুক সময়ের চক্রবুহতে ঢোকার রাস্তাটা পেয়ে গিয়ে উত্তেজনায় এইটা ভুলে গেছিল যে সে বেরোবে কি করে। রবিও হয়তো এভাবেই একদিন আওয়াজগুলোর উৎস জানতে গিয়ে সেই কালচক্রে আটকে গেছিল। আর এই কালচক্রেই ক্রমাগত আবর্তমান হয়েই হয়তো থেকে যেতে হবে কিংসুককে। নিজের জগতে ফিরে আসার রাস্তা হয়তো সে আর পাবে না। ব্যাপারটা এতটাই সাসপিশিয়াস যে কি বলবো রাকেশ স্যার। এই কিংসুক বাবুও ঠিক রবির মতোই যেন ভ্যানিশ হয়ে গেছেন। সারা ঘর দেখা হলো, কোথাও নেই। ঘরটা ভেতর থেকেই বন্ধ ছিল, মানে বাইরে কোথাও যায়নি। প্রায় 3 দিন খোঁজ না পাওয়ায় দীপেশবাবু কিংসুকবাবুর বাড়িতে যান। অনেক ডাকাডাকির পরেও দরজা যখন কেউ খুলল না, তখনই উনি আমাদের থানায় ফোন করেন। সাব ইন্সপেক্টর আগরওয়াল থামলেন। সত্যি কেসটা বড়ই অদ্ভুত। কিংসুকের বাড়ির লোক অনেক চাপ দেবে পুলিশের ওপর, কিন্তু পুলিশের কি করবে? এই মহাবিশ্বের অলৌকিকতার কাছে আমাদেরও মাথা নোয়াতেই হয়। ওই পাগলা বিজ্ঞানী ডক্টর টেলারকে নিয়ে ওই বাড়ি থেকে এই নিয়ে 6 জন মিসিং হলো জানেন। ওই বাড়িটাতেই না কিছু একটা আছে, আমার সিক্সথ সেন্স তাই বলছিল। আচ্ছা, ওই পাগলা বিজ্ঞানী কি নিয়ে রিসার্চ করছিলেন কেউ জানো? মানে কোনো রেকর্ড আছে? দালাল আনন্দবাবুকে একবার জেরা করতে হবে, কারণ আমার বিশ্বাস ডক্টর টেলারের কোনো আবিষ্কারের নেপথ্যে রয়েছে। ভয়ঙ্কর কোনো আবিষ্কার যা যা আমাদেরও ধারণার বাইরে। আনন্দবাবু পয়সার লোভে মিথ্যে গল্প দিয়েছিলেন যে বাড়ির মালিক বিদেশে থাকেন। এই বাড়ির ইতিহাস হয়তো উনি নিজেও জানেন না, আর হয়তো কেউই দুনিয়াকে তা জানাতেও পারবে না। যারাই এই রহস্য জেনেছে তারা আজও সেই কালের চক্রবুহ থেকে বেরিয়ে আসতে পারেনি। এমনকি স্বয়ং তার আবিষ্কর্তা ডক্টর টেলারও নন। শুনছিলে সমান্তরালে, কাহিনী পৌলমী গঙ্গোপাধ্যায়, গল্প পাঠে এবং আনন্দবাবু ও দীপেশের চরিত্রে অনুভব, কিংসুক ও ডাক্তারের চরিত্রে পার্থ, ইন্সপেক্টর রাকেশের চরিত্রে কুন্তল,
প্রফেসর মনোতোষের চরিত্রে শান্তম, রবি ও ইন্সপেক্টর আগরওয়ালের চরিত্রে রক্তিম, শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি শুভজিৎ, নির্দেশনা ও নাট্যরূপ অনুভব, বিশেষ সহযোগিতা দিশানি ও গল্পের সূত্রধার আমি দিতিপ্রিয়া। তাহলে কেমন লাগলো আজকের গল্প ও উপস্থাপনা? জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, আমাদের ফলো করতে ভুলো না স্পটিফাইতেও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আগামী শুক্রবার আমাদের দেখা হচ্ছে নতুন একটা গল্পে। ততদিন সবাই ভালো থেকো, ভয়ে থেকো।